ঝাঁ চকচকে সুবিশাল ইমারতের শহর নিউ ইয়র্ক সিটি। মনে আছে কিং খানের সেই কালহনাহ? চলো ঘুরে আসি সেই মুভির শুটিং স্পটগুলো থেকে। রাস্তাতেই হচ্ছে গান বাজনা, পেন্টিং, পা মেলালাম আমরাও, খেলাম আমেরিকায় বাঙালি পাড়ায়। আমাদের সকাল থেকে রাত কাটলো নিউ ইয়র্ক সিটির বুকে। চলো তোমাদের সাথে সেই দিনটা শেয়ার করে নিই আজকের ব্লগে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে। সামারের দিনগুলো পেরিয়ে যাচ্ছে হু হু করে, এরপরে শীতকালে আবার বাড়িতে বন্দি। তাই এই গরমকালের দিনগুলো একটুও নষ্ট না করে প্রায় প্রতি উইকেন্ডেই আমরা বেরিয়ে পড়ছি কোথাও না কোথাও। আজকে তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমেরিকার প্রাক্তন রাজধানী নিউ ইয়র্ক সিটিতে। সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি দুইজন বন্ধুকে সঙ্গে নিয়ে। যাব নিউ ইয়র্কের খুব বিখ্যাত দুটো জায়গায়। প্রথমটা হলো সেন্ট্রাল পার্ক, আর একটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ। ওয়েদারটাও ভীষণ ভালো, হালকা একটু মেঘমেঘ ভাব আছে বটে, কিন্তু গরম সেভাবে একদমই নেই, আর বৃষ্টি পড়ারও আজকে দেখাচ্ছে কোনো সম্ভাবনা নেই। তাই মনের আনন্দে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক যেতে লাগবে ওই ঘন্টা তিনেকের মতো। তো এই বিরাট বিরাট হাই রাইজ বিল্ডিং দেখে বুঝতেই পারছো যে আমরা নিউ ইয়র্ক সিটির প্রাণ কেন্দ্রে চলে এসেছি। আর এই নিউ ইয়র্ক সিটিতে যেটা হয়, যেখানে সেখানে তো গাড়ি রাখা যায় না, নির্দিষ্ট পার্কিং বুক করে রাখতে হয় আগে থেকে। একে তো উইকেন্ডের দিন, তার উপরে সামার, পার্কিং আগে থেকে বুক করে না রাখলে গাড়ি রাখা কোনো মতেই সম্ভব নয়। তাই আমরা নির্দিষ্ট পার্কিং লটে গাড়ি রেখে তারপরে হেঁটে হেঁটে যাব সেন্ট্রাল পার্ক। নিউ ইয়র্ক মানেই প্রচুর খোলা দোকানপাটের সারি। ওই যে দেখা যাচ্ছে মোবাইল কভার, টুপি বিক্রি হচ্ছে। এইখানে রয়েছে বিভিন্ন দেশের এম্বাসি, উড়ছে বিভিন্ন দেশের পতাকা। নিউ ইয়র্কের চিত্রটা আমাদের ডেলাওয়্যারের থেকে অনেকটাই আলাদা। দুপাশে সারি সারি বিল্ডিংয়ের মাঝখানের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পার্কিংয়ের দিকে। জানো তো, এই নিউ ইয়র্ক সিটিকে বলা হয় বিশ্বের মোস্ট ফটোগ্রাফড সিটি। মানে সবচেয়ে বেশি ছবি এই শহরেই তোলা হয়েছে। এই একটা শহরেই বাস করেন 800টি ভাষার মানুষ। ভাবা যায়? গরমকালের উইকেন্ডগুলোতে এই শহরটায় ভিড় আর ট্রাফিক হবে না, এ ভাবাই যায় না। তা সত্ত্বেও এখানে কিন্তু হংকিং বা গাড়ির হর্ন বাজানো এক্কেবারে ইল্লিগাল। এই শহর হলো আমেরিকার সবচেয়ে পুরনো রাজধানী, যা মাত্র 5 বছরের জন্যই রাজধানী ছিল। এই যে দুপাশে হাই রাইজ বিল্ডিংস দেখছো, যাদের জন্য এক টুকরো আকাশও দেখা যাচ্ছে না, নিউ ইয়র্কে আছে এইরকম 6000-এরও বেশি বিল্ডিংস। প্রায় 9 মিলিয়ন মানুষ এখানে বাস করেন এই একটা শহরেই। তাই ইউনাইটেড স্টেটসের এটাই সবচেয়ে পপুলেটেড সিটি। এই ইটকাট পাথরের জঙ্গলের মাঝখানেই রয়েছে সেন্ট্রাল পার্ক, অর্থাৎ আমরা যেখানে আজকে যাচ্ছি সেটা কিন্তু একেবারে সবুজে ঘেরা। তাই আমেরিকার সবচেয়ে জনবহুল শহর এই নিউ ইয়র্ক সিটির মানুষজন সামারের উইকেন্ডগুলোতে ভিড় জমান এই সেন্ট্রাল পার্কে। এই সেন্ট্রাল পার্কই নাকি বিশ্বের সবথেকে বেশি ফিল্মের লোকেশন। তো চলো যাওয়া যাক সেই বিখ্যাত সুন্দর সেন্ট্রাল পার্কের দিকে। এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট পার্কিংয়ে। এইখানে গাড়ি রেখে আমরা হাঁটা লাগাবো সেন্ট্রাল পার্কের দিকে। পার্কিং লটে আমরা গাড়ি রেখে দিয়েছি। এখানে পার্কিংয়ের স্টাফেরাই গাড়িটা ঠিক করে ঠিক জায়গায় পার্কিং করে দেন। গাড়িটা মোটামুটি ঢুকিয়ে চাবিটা ওনাদের হাতে দিয়ে দিলেই হয়। আর মিউ বসে পড়েছে স্ট্রোলারে। বিখ্যাত নিউ ইয়র্ক শহরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য মিউ আর আমরা সবাই একেবারে রেডি। আমরা সবাই বেশ সেজে গুজে স্টাইল করে চলে এসেছি, কারণ মোস্ট ফটোগ্রাফড সিটি ইন দ্য ওয়ার্ল্ডে একটু ফটো না তুললে কি চলে। তাই জন্য আমরা সেজে গুজে আজকে রেডি হয়ে চলে এসেছি। কেমন লাগছে বলো তো, কমেন্টে অবশ্যই জানিও। যেদিকে চোখ যাচ্ছে শুধু মাথার ওপরে 50-100 তলা উঁচু বিল্ডিংগুলো, আর তার পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন সেন্ট্রাল পার্কের দিকে। হালকা রোদ্দুর, ফুরফুরে হাওয়া আর নাতিশীতোষ্ণ আবহাওয়া, তাই আমরা ভীষণ ফুর্তিতে রয়েছি। আমরা দাঁড়িয়ে আছি একটা সিগন্যালে, হাঁটার সিগন্যাল পাওয়ার জন্য ওয়েট করছি। পেরোতে হবে অনেকগুলো সিগন্যাল। মিউয়ের আঙ্কেলই মোটামুটি মিউয়ের স্ট্রোলার নিয়ে চলেছে, আর আমি চলছি ডগমগ করে হাত পা ছুঁড়ে ফুর্তিতে। যদিও নিউ ইয়র্ক সিটি খুব ব্যস্ত শহর, কিন্তু যেহেতু এটা সামারের উইকেন্ড, তাই সবাই মোটামুটি একটা ফুরফুরে মেজাজে ঘুরতেই বেরিয়ে পড়েছেন। তাই শহরের মানুষদের মধ্যে কিন্তু সেরম বিশেষ ব্যস্ততা চোখে পড়ছে না।
এখানে দেখো কি সুন্দর একটা ওপেন রেস্টুরেন্ট রয়েছে, সাদা চাদর পাতা রয়েছে টেবিলে, কি যে ভালো দেখতে লাগছে, মানুষ রাস্তার ধারেই বসে বসে খাবার খাচ্ছেন। ওই যে মিউ আসছে পিছনে করে, ওর আঙ্কাল ওকে পুশ করে নিয়ে আসছে। ওমা, মিউয়ের পিছনেও আরেকজন খুদে আছে দেখছি, অনেকটা মিউয়ের মতোই দেখতে লাগছে না? হেঁটে যেতে যেতে চোখে পড়লো ইন্ডিয়ার কনসুলেট। ওই যে দেখো ইন্ডিয়ার পতাকা উড়ছে। পৃথিবীর উল্টো দিকের গোলার্ধে এত বিখ্যাত শহরে নিজের দেশের পতাকা উঠতে দেখলে কী যে একটা সুন্দর অনুভূতি হয়। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি প্রায় সেন্ট্রাল পার্কের কাছাকাছি। এই পার্কের বাইরে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে দেখো কত স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে এখানে, আর এই যে উল্টো দিকেই আছে জু। আমরা প্রথমে ভেবেছিলাম জুটায় যাব, কিন্তু সময় হিসেব করে দেখা গেল জুতে ঘুরতে গেলে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে, তাই সেন্ট্রাল পার্কেই ঢুকে যাওয়ার মনস্থ করলাম। আমরা যেহেতু মফস্বলে থাকি, এই রকম রাস্তার উপরে ছোট ছোট স্টল বা দোকান কিন্তু দেখা যায় না ডেলাওয়্যারে, কিন্তু এই নিউ ইয়র্ক সিটিতে এলেই এই ছোট্ট ছোট্ট দোকানগুলো দেখলেই কী যে ভালো লাগে। সেন্ট্রাল পার্কে ঢুকে আমরা চলে এসেছি একটা চিলড্রেন্স পার্কের ভিতরে। দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে জল নিয়ে, কেউ কেউ তো সুইমিং কস্টিউমও পরে নিয়েছে। কি যে আনন্দ ওদের, ওদের আনন্দ দেখেই মনটা একেবারে আনন্দে ভরে যাচ্ছে। সিমেন্টের তৈরি স্লাইড দেখে আমি আর কন্ট্রোল করতে পারিনি, মিউকে নিয়ে উঠে পড়েছি স্লাইডে চড়াতে। তো যেহেতু সিমেন্টের তৈরি, ওই জন্য আমার উঠতেও কোনো চাপ নেই, আমিও বসে পড়েছি, মিউকে কোলে নিয়ে নিয়েছি। দেখো কাণ্ডটা এবার। ও বারবার উঠছে। মিউ তো স্লাইড ছেড়ে নামতেই চাইছে না, আরও উঠবে বলে আমাকে হাত নেড়ে আবার ডাকছে। ও এখনও খুব ছোট, তাই সব আনন্দ করে উঠতে পারে না, কিন্তু অন্য বাচ্চাদের আনন্দ করতে দেখলে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ওই যে জলের কাছে যাবে বলে আবার ছুটছে ওদিকেই। যদিও ওর একটা এক্সট্রা জামা নিয়ে এসেছি ব্যাগে করে, দেখো কেমন আঙুল দিয়ে দেখাচ্ছে জলের কাছে যাবে বলে, কিন্তু এখনই ওকে ভেজাতে চাইছি না। মাথা টাথা ভিজে গেলে, এখনই তো এলাম, এক্ষুনি যদি ভিজে যায় তাহলে পরে ঠান্ডা লেগে যেতে পারে। না এই শুরুতে এখনই অত ভেজাতে হবে না, চল অন্যদিকে চল। চিলড্রেন্স পার্কটা থেকে বেরিয়ে বাকি পার্কটাকে ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়েছি। ওইখানে দেখো একজন বাজনা বাজাচ্ছেন কি সুন্দর। এই মূর্তিটা স্লেড ডগ বাল্টোর মূর্তি। 1925 সালে আলাস্কায় যখন ডিপথেরিয়া মহামারীর আকার ধারণ করে, তখন তুষার ঝড়ের মধ্যে দিয়ে এই চারপেয়েরা স্লেড নিয়ে ওষুধ পৌঁছে দেয় অনেক জায়গায়। এই বাল্টো ছিল তাদের মধ্যে একজন লিডার। খুব সম্মান আর ভালোবাসার সাথে তাই ওর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। সবুজ ছায়াঘেরা সেন্ট্রাল পার্কের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। ওই যে দেখো দূরে কিরম কাঠবিড়ালেরা খেলা করছে, চড়ছে কতগুলো সুন্দর পাখিও। দূর থেকে ভেসে আসছে গান বাজনার আওয়াজ। রাস্তার ধারে ধারেই মানুষেরা গান বাজনা করছেন। সুরের মূর্ছনায় মেতে আছে ছুটির দিনের সেন্ট্রাল পার্ক। মিউ মিউজিক ভালোবাসে ঠিকই, কিন্তু এত কাছ থেকে এত লাউড মিউজিক শুনে ওর ভুরু কুঁচকে গেছে। এইখানে রয়েছে আমেরিকার আবিষ্কারক কলম্বাসের মূর্তি। মিউ এখন হাঁটা শিখেছে, তাই ও ছাড়া পেলেই এদিক ওদিক দৌড়ে যেতে থাকে। ওকে আটকানো অসম্ভব ব্যাপার। তার উপর পার্কে এত বড় জায়গা পেয়েছে, একবার এদিকে ছুটে যাচ্ছে তো আর একবার ওদিকে। তো ওকে ওর আন্টি একদম আটকাতেই পারছে না, দুর্দম গতিতে এগিয়ে চলেছে ও এদিক থেকে ওদিক। দুদিকে ঘন সবুজের সারি, মাঝখান দিয়ে চলে যাওয়া মসৃণ পথ।
পথের ধারে কোথাও বসেছে দোকান, কোথাও মানুষ গান গাইছেন, বাজনা বাজাচ্ছেন, কোথাও ছবি আঁকছেন। চারপাশে ছুটি ছুটি ভাব। এই পরিবেশে যে কারোর মন এক লহমায় ভালো হয়ে যেতে বাধ্য। সেন্ট্রাল পার্কের বোধহয় এটাই ম্যাজিক। দূরে চলে গেলেই তখন নাচ। এখানে একজন আর্টিস্ট লাইভ স্কেচ করছেন। মহিলা দুজন বসে আছেন আর এনাদের ছবি এঁকে দিচ্ছেন ইনি। এনারা যে টাইপের ছবি আঁকাচ্ছেন এটাকে বলে ক্যারিকেচার। একটা মুখের ক্যারিকেচার করতে $10 নিচ্ছেন। একটি মুখের পোর্ট্রেট করতে নিচ্ছেন $60 করে। মিউয়ের কাণ্ড দেখো, এদিক ওদিক ছুটে চলেছে, এদিকে জুতো খুলে গেছে, হুঁশ নেই। ওর বাবা ওকে ছুটে গিয়ে পাঁজাকোলা করে তুলে আনছে। হ্যাঁ সেটাই বলছি, ও ওইদিকে যাচ্ছে। সেই সকালে ভাত খেয়ে বেরিয়েছি, পেয়ে গেছে খিদে, তাই আমরা একটু স্ট্রিট ফুড খেয়ে নিলাম। একটু হটডগ আর একটু চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছি। দূরে দেখো উনি কত বড় একটা বাবলের খেলা দেখাচ্ছেন। মিউয়ের কাণ্ড দেখে আমরা হেসেই বাঁচি না। এতক্ষণ আমার এই বান্ধবী মানে মিউয়ের এই পিপির কাছে যাচ্ছিল না। পিপি ওকে ধরতে নাজেহাল হয়ে যাচ্ছিল। আর যেই একটুখানি আইসক্রিম টেস্ট করতে দিয়েছে, কোলে ওঠার জন্য কি বায়না দেখো। মতলব ইনসান তাও ভালো আসছে তো। আইসক্রিম খেয়ে এখন এই আইসক্রিমটা দিয়েছি বাবার কাছ থেকে আমার কাছে। মতলব ইনসান। না কেন আমি তুমি খাই ভালো। হ্যাঁ দিচ্ছি, হাত দিয়ে নোংরা করে না। চারিদিকে এত গাছপালা আর দূষণমুক্ত পরিবেশ, এত সুন্দর লাগছে। আর মাঝে মাঝেই এনাদের দেখা মিলছে। এর ফাঁকে মিউ খেয়ে নিচ্ছে একটুখানি আঙ্গুর। টুকটাক ফল ফুলারি আর ছোটো ছোটো স্ন্যাক্স ওর জন্য বক্সে ভরে নিয়ে এসেছি। দূরে দেখো কি সুন্দর সুসজ্জিত ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। চাইলে কেউ এই হর্স কার্ট রাইড নিয়ে নিতে পারে, মানে ঘোড়ার গাড়ি চড়ে পুরো সেন্ট্রাল পার্কটা ঘুরে ঘুরে দেখতে পারে। তো চলো এবার আমরা সেন্ট্রাল পার্কের সেই বিখ্যাত জায়গায় যাই যেখানে প্রচুর ফিল্মের শুটিং হয়। এই সেন্ট্রাল পার্কে এলেই আমার সেই কালহনাহর টাইটেল ট্র্যাকটার কথা মনে পড়ে যায়। এই জায়গাটার নাম বাথেসডা টেরাস। এটাকে এই সেন্ট্রাল পার্কের প্রাণকেন্দ্র বলা যেতে পারে। দেখো কত মানুষ নাচছেন গাইছেন, পাশেই সাউন্ড বক্সে বাজছে মিউজিক। সবাই কী যে আনন্দ করছেন, বয়স জাতি লিঙ্গ ভেদাভেদ ভুলে সবাই পা মিলিয়েছেন নাচের ছন্দে। লোকে কি বলবে বেড়াজাল আর সমাজের চোখরাঙানি থেকে মুক্ত এই পরিবেশ। এনাদের এত আনন্দ করতে দেখে আমরাও আজ ঠিক থাকতে পারলাম না। আমরাও একটুখানি মন প্রাণ খুলে আনন্দ করে নেচেই নিলাম।
আমরা কেউই নাচতে জানি না, একে অপরের সঙ্গে প্রায় জড়া পাকিয়ে যাচ্ছিলাম। তাও মজা করা চাই, এই মজা আনন্দগুলোই বোধহয় মনে রয়ে যাবে সারা জীবন। এরা পাকিয়ে যাচ্ছে আমরা। কি সুন্দর। কোনো প্রজাতি টাইপের। বাথেসডা টেরাসের পাশেই রয়েছে একটা সুন্দর ঝিল। ঝিলে পড়েছে ঘন সবুজের ছায়া, তার উপরেই করছেন অনেকে নৌকা বিহার। অপূর্ব সুন্দর দৃশ্য। এখানে আছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের স্ট্যাচু। অ্যালিসের সারা গায়ে মাথায় উঠে খুদেরা ফটো তুলতে ব্যস্ত। সেন্ট্রাল পার্ক থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গাড়ির পার্কিংয়ে। গাড়ি নিয়ে আমরা রওনা দেব আমাদের নেক্সট গন্তব্য ব্রুকলিন ব্রিজের দিকে। হালকা হালকা অন্ধকার হয়ে আসছে, তাই বেশি দেরি করা যাবে না। যদিও এখান থেকে মিনিট 20 রাস্তা, তবুও নিউ ইয়র্কের ট্রাফিক জ্যামকে ভরসা নেই। আবারও আমরা পথের ধারে দাঁড়িয়ে একটুখানি কাবাব খেয়ে নিলাম। অনেকক্ষণ আগে খেয়েছি তো খিদে পেয়ে গেছে। রাস্তার ধারে এই খাবারের মজাই আলাদা। আবারও উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি ব্রুকলিন ব্রিজের একদম কাছাকাছি। আমাদের মতো বলিউড প্রেমীদের ব্রুকলিন ব্রিজ দেখলেই শাহরুখ খানের কাল হো না হর সেই গানটার সিনসগুলো মনে আসে। তবে এই ব্রিজ বিখ্যাত হওয়ার কিন্তু আরও অনেক কারণ রয়েছে। চলো পৌঁছে গিয়ে বলছি তোমাদের। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ব্রিজটা, আর তার পাশেই দেখো রয়েছে পশ্চিম গোলার্ধের সবচেয়ে উঁচু বিল্ডিং ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। নিউ ইয়র্ক শহর মানে শুধুই হাঁটা। এখানে যেখানে সেখানে তো গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক করে আবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ব্রিজের ওপরে ওঠার জন্য। দেশেও মফস্বলের মানুষ ছিলাম, আর এই আমেরিকাতে এসেও মফস্বলেই বাসা বেঁধেছি, তাই এই সমস্ত উঁচু বিল্ডিংগুলো দেখলে সত্যি মাথা ঘোরে। ওটা দেখে মাথা দিচ্ছে না। ও মিউয়েরই মতো। একটুখানি বেশি আরেকটু ভালো হাঁটতে শিখেছে। 19 শতকে তৈরি হওয়া এই ব্রিজ সেই সময়ের সবচেয়ে লম্বা সাসপেনশন ব্রিজ ছিল। 1883 সালে এটা প্রথম খোলা হয়। এটাই পৃথিবীর প্রথম সাসপেনশন ব্রিজ যাতে কেবল ওয়্যার হিসেবে স্টিল ব্যবহার করা হয়েছিল। এটার ডিজাইনের কাজ করেছিলেন খ্যাতনামা আর্টিস্ট আর ইঞ্জিনিয়ার্সরা। সুবিশাল স্টোনের আর্কগুলোর জন্য এটা এত টুরিস্টকে আকৃষ্ট করে। সুদীর্ঘ 14 বছর ধরে তৈরি হওয়া এই ব্রিজ কানেক্ট করে ব্রুকলিন আর ম্যানহাটনকে। মিউকে স্ট্রোলার থেকে নামানো মাত্র ও দৌড়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক। ধীরে ধীরে চতুর্দিকে আলো জ্বলে উঠছে, আর সেই আলোয় অপূর্ব সুন্দর রূপ ধারণ করেছে নিউ ইয়র্ক সিটিস্কেপ। এখানে লেখা রয়েছে ব্রিজ নির্মাতা ইঞ্জিনিয়ার্সদের নাম। দেখো কি বিশাল উঁচু এই ব্রিজ, আর তার ফাঁক দিয়েই দেখা যাচ্ছে বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে আমেরিকার এই ঐতিহাসিক ব্রিজ, আর তার উল্টো দিকেই অপূর্ব সুন্দর নিউ ইয়র্কের স্কাইলাইন। বিখ্যাত এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন ফিরছি। দুপাশের দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। তবে শুধু চোখ জুড়ালে তো হবে না, পেটও ভরতে হবে মনের সাথে সাথে। এই পার্কিং থেকে গাড়ি নিয়ে এবার আমরা যাব ডিনার করতে। ডিনার করতে আমরা চলে এসেছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে। এই জায়গাটা আগে তোমাদের একটা ব্লগে ডিটেলে দেখিয়েছিলাম। এবারই মজাদার জায়গা। এখানে এলে মনে হয় আমরা যেন বাংলাদেশে চলে এসেছি। আমেরিকা নয়, এ যেন এক টুকরো বাংলায়। চারপাশে বাংলা লেখা, বাংলা খাবারের সুগন্ধ ভেসে আসে এই রাস্তায়। এটা নিউ ইয়র্কের বাঙালি পাড়া। পেটুক বাঙালি বাংলা খাবারের স্বাদ পেলে আর কি চায়।
আমরা তাই চলে এসেছি নবান্ন রেস্টুরেন্টে। ওই যে হাটবাজার আর বাংলাদেশ প্লাজা লেখা, ওর উল্টো দিকেই হচ্ছে এই নবান্ন রেস্টুরেন্ট। চলো ভিতরে যাই। এই দেখো ট্রে করে থরে থরে সাজানো খাবার আছে। বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি, গোট পোলাও, সাদা ভাত, গোট কারি, বেশ কয়েক রকমের মাছ, শাক ভাজা। এখন অনেকটাই রাত হয়ে গেছে, 11টা মতো বাজে, তাই অনেক কিছুই শেষ হয়ে গেছে। আমি আর অর্ক নিলাম সাদা ভাত, পোয়া মাছের ঝাল আর গোট কারি। আমাদের বন্ধুরা নিল পোলাও আর চিকেন, আবার কমপ্লিমেন্টারি ডালও দিয়েছে দেখছি। কি অসম্ভব সুস্বাদু এই খাবারগুলো, বলে বোঝাতে পারবো না। বিশেষ করে গোট কারিটা, সত্যি বলতে এত সুস্বাদু গোট কারি আমি খুব কমই খেয়েছি। পেট আর মন দুটোই ভরে গেল এই নবান্ন রেস্টুরেন্টে এসে। কেমন খেলে? তুমি কেমন খেলে? খুব সুন্দর খেলাম এবং খাবার প্যাকও করে নিয়েছি। এই যে খাবার প্যাক হয়েছে। লাল শাক প্যাক করেছি, লাল শাক প্যাক হয়েছে, কেচকি মাছ, মোলা মাছ, পোয়া মাছ খেয়েছি, পাঙাশ মাছ, গোট কারি প্যাক করেছি। চলো বাড়ি যাওয়া যাক। পেট পুজো করে বেরিয়ে এসে অর্ক আবার ঢুকলো মিষ্টির দোকানে। বাংলাদেশিদের এই দোকানগুলোর মিষ্টিতে অথেন্টিক বাংলার স্বাদ পাওয়া যায়। এদেশে কোথাও লাল শাক পাই না বলে খানিক দুঃখ ছিল, কিন্তু এই পাড়ার বাজারে পেয়ে গেলাম সেটাও। মনটা আজ ভীষণ খুশি। মিউও দেখছি খুশিতে মাথা নাড়ছে। এত রকম বাঙালি খাবারে যখন ভুরিভোজ হলোই, তখন পান আর বাদ যায় কেন? তাই আমরা চলে এসেছি মিষ্টি পানের দোকানে পান খেতে। এই পাড়ার আরেকটা মজা হলো, এখানে দোকানি ভাইদের সাথে আরাম করে বাংলায় কথা বলা যায়। আমাদের হাঁটতে হচ্ছে অনেকটাই, কিন্তু মিউ কিছুতেই স্ট্রোলারে থাকবে না। ওকে ছেড়ে দিলে আবার রাস্তার এদিক ওদিক ছুটে চলে যায়, তাই বাবাই এখন ওর স্ট্রোলার হয়েছে। হ্যাঁ খাবো। কত ভাই? রাত প্রায় 12টা মতো বাজে। ঝকঝকে আলোমাখা সুউচ্চ ইমারতের গরিমায় রাত জাগায় শহরকে শুভরাত্রি জানিয়ে আমরা চললাম বাড়ির পথে। কেমন লাগলো আমাদের সাথে এই সুবিখ্যাত শহরের বুকে ঘুরতে? কমেন্টে জানিও কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে খুব শিগগির দেখা হয় পরের ব্লগে। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।